কল খুললেই যে জলটা আমরা পাই সেটা আসলে কোথা থেকে আসে বলুন তো? আমাদের ঠিক কতটা জল লাগে? আর যে জলটা ব্যবহার করছি সেটা কি আদৌ নিরাপদ? হুম খুব জরুরি প্রশ্ন। আজকের আলোচনায় আমরা জলের এই পুরো যাত্রাটা মানে আমাদের কাছে আসার আগের ধাপগুলো একটু বোঝার চেষ্টা করব। ঠিক। মূলত তিনটে জিনিস, তাই তো? জলের উৎস মানে সোর্স, জলের চাহিদা বা ডিমান্ড, আর জলের গুণমান মানে কোয়ালিটি। একদম তাই। দেখুন, একটা জল সরবরাহ প্রকল্প বা ওয়াটার সাপ্লাই স্কিম এর আসল উদ্দেশ্যটাই হলো সবার কাছে মানে প্রত্যেক নাগরিকের কাছে নিরাপদ আর যথেষ্ট পরিমাণে জল পৌঁছে দেওয়া। আচ্ছা। এর কয়েকটা মূল অংশ আছে। যেমন ধরুন, জলের উৎসটা কোথায় মানে সোর্স, তারপর সেখান থেকে জল তোলার ব্যবস্থা যেটাকে আমরা ইনটেক বলি, ইনটেক, হ্যাঁ। তারপর সেই জলটাকে ব্যবহারযোগ্য করার জন্য পরিশোধন বা ট্রিটমেন্ট, আর সবশেষে হলো বিতরণ ব্যবস্থা বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যার মাধ্যমে জলটা সবার বাড়ি বাড়ি পৌঁছায়। এটা অনেকটা কি যেন বলছিলেন, অনলাইন খাবার অর্ডার করার মতো। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো উদাহরণ। ধরুন, রেস্টুরেন্টটা হলো জলের উৎস বা সোর্স, আচ্ছা রান্নাঘরটা যেখানে খাবার তৈরি হচ্ছে সেটা হলো ট্রিটমেন্ট প্লান্ট, আচ্ছা। আর যে ডেলিভারি সিস্টেমটা মানে রাস্তা বা লোক সেটা হলো আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। বাহ, বেশ মজার তো। আচ্ছা, এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে কঠিন ধাপ কোনটা সাধারণত? দেখুন, প্রায়শই দুটো জিনিস বেশ চ্যালেঞ্জিং হয়। একটা হলো নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করা আর সেখান থেকে জল সংগ্রহ করা, আচ্ছা। আর একটা হলো জলটাকে ঠিকমতো পরিশোধন করা, বিশেষ করে যদি উৎসের জলের কোয়ালিটি মানে গুণমান খুব ঘন ঘন বদলায়। যেমন বর্ষাকালে নদীর জল, তাই তো? ঠিক, তখন জল খুব ঘোলা থাকে, অনেক ময়লা থাকে। আচ্ছা, এই জলের উৎসগুলো আসলে কিরকম হয়? কোথা থেকে পাই আমরা এই জল? মূলত দুরকমের উৎস আছে। একটা হলো ভূপৃষ্ঠস্থ বা সারফেস ওয়াটার, সারফেস ওয়াটার মানে? মানে যা আমরা দেখতে পাই, যেমন নদী, হ্রদ বা ধরুন জলাধার মানে রিজার্ভার। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো ভূগর্ভস্থ বা সাবসারফেস ওয়াটার, মানে মাটির তলার জল। ওহ, গ্রাউন্ড ওয়াটার। হ্যাঁ, যেটা আমরা কুয়ো বা নলকূপ মানে টিউবওয়েল দিয়ে তুলি। একটা ভালো উৎসের কিন্তু একটা বড় বৈশিষ্ট্য হলো সেটা যেন সারা বছর জল দিতে পারে, মানে নির্ভরযোগ্য হতে হবে, আর ভবিষ্যতের চাহিদাও যেন মেটাতে পারে। এই দুই ধরনের জলের কোয়ালিটিতে কি অনেক ফারাক থাকে? মানে পরিশোধনের দিক থেকে? সাধারণত থাকে। সারফেস ওয়াটারে মানে নদীর জলে ধরুন ভাসমান কণা, বালি বা অনেক সময় জীবাণু বেশি থাকতে পারে, তাই এর ট্রিটমেন্টটা একটু জটিল হয়। আর গ্রাউন্ড ওয়াটার? গ্রাউন্ড ওয়াটারটা প্রকৃতিতে কিছুটা ফিল্টার হয়ে আসে, তবে তাতে আবার দ্রবীভূত খনিজ মানে ডিজলভড মিনারেলস, যেমন ধরুন আয়রন বা কখনো কখনো আর্সেনিক, এগুলো বেশি থাকতে পারে। তার জন্য আবার আলাদা ট্রিটমেন্ট লাগে। বুঝলাম। তাহলে উৎসের নির্ভরযোগ্যতা খুব জরুরি। অবশ্যই। মনে রাখার জন্য বলতে পারেন, উৎস হোক এমন, জল দেবে বছরভর যেমন, ভবিষ্যতের টানও সামলাবে তেমন। বেশ, উৎস তো পাওয়া গেল, এবার জলটা সংগ্রহ করতে হবে। তার জন্য তো ইনটেক স্ট্রাকচার লাগে বললেন, অনেকটা স্ট্র দিয়ে জল তোলার মতো। ঠিক তাই, ওই অ্যানালজিটা এখানেও খাটে। ইনটেক স্ট্রাকচার হলো এমন একটা কাঠামো যা উৎস থেকে জলটা সংগ্রহ করে ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠায়। আচ্ছা। এর লোকেশনটা কিন্তু খুব ভেবেচিন্তে ঠিক করতে হয়। কোথায় বানালে ভালো? এমন জায়গায় বানাতে হবে যেখানে জলের কোয়ালিটি তুলনামূলকভাবে ভালো থাকে, মানে কম দূষিত। কাঠামোটা যেন বন্যা বা ধরুন ভেসে আসা কাঠকুটো আবর্জনা থেকে সুরক্ষিত থাকে, আর দরকার পড়লে যাতে সহজে সেখানে গিয়ে কাজ করা যায়, মানে অ্যাক্সেসিবিলিটি ভালো থাকে। অনেক কিছু দেখতে হয় তাহলে। হ্যাঁ, আর উৎসের ধরনের ওপর নির্ভর করে ইনটেকের ডিজাইনও পাল্টায়। নদীর জন্য একরকম, লেকের জন্য আরেক রকম। মনে রাখতে পারেন, ভালো ইনটেক মানে সঠিক স্থান, নিরাপদ অবস্থান আর সহজ অ্যাকশন। বেশ, জল সংগ্রহ হলো, কিন্তু আমাদের ঠিক কতটা জল লাগবে, মানে একটা শহরের জন্য ধরুন, সেটা কি করে বোঝা যায়? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জলের চাহিদা বা ডিম্যান্ড অফ ওয়াটার হিসেব করা, এর আবার অনেকগুলো ভাগ আছে। কি রকম? সবচেয়ে বড় ভাগটা হলো গার্হস্থ্য চাহিদা বা ডোমেস্টিক ডিমান্ড, মানে বাড়িতে রোজকার কাজে যে জল লাগে, খাওয়া, রান্না, স্নান, ধোয়া মোছা এসব। সে তো লাগবেই। সাধারণ ভারতীয় শহরগুলোতে এর একটা গড় পরিমাণ ধরা হয়, মাথাপিছু প্রায় ১৩৫ লিটার প্রতিদিন। ওরে বাবা, ১৩৫ লিটার একজনের জন্য প্রতিদিন? হ্যাঁ, এটা একটা গড় হিসেব। এর সাথে যোগ হয় ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বা শিল্পক্ষেত্রের চাহিদা, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল চাহিদা,
মানে দোকান, অফিস, স্কুল, হাসপাতালের জল। আচ্ছা। এছাড়াও আছে পাবলিক ইউজ, মানে রাস্তা ধোয়া, পার্কে জল দেওয়া। তারপর ধরুন লসেস অ্যান্ড ওয়েস্টেজ, মানে পাইপ ফেটে বা অন্যভাবে যে জল নষ্ট হয়। আর একটা খুব জরুরি হলো ফায়ার ডিমান্ড, মানে আগুন নেভানোর জন্য যে জলটা রিজার্ভে রাখতে হয়। বুঝলাম। এই ১৩৫ লিটারের হিসেবটা কি সবার জন্য বা সব জায়গায় একই থাকে? না না, একদম না। এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন মানুষের জীবনযাত্রার মান কেমন, আবহাওয়া কেমন, ধরুন গরমকালে চাহিদা বেড়ে যায়। হ্যাঁ, তা তো বাড়েই। পাইপলাইনে জলের প্রেশার কেমন, মিটারিং আছে কিনা, মানে জলের মিটার বসানো থাকলে দেখা যায় লোকে একটু কম জল ব্যবহার করে। ও আচ্ছা। ভবিষ্যতের চাহিদাটা বোঝার জন্য আমাদের জনসংখ্যার পূর্বাভাস বা পপুলেশন ফোরকাস্টিং করতে হয়। মানে আগামী বছরগুলোতে জনসংখ্যা কত বাড়বে, হুম। আর পুরো জল সরবরাহ ব্যবস্থাটা কত বছরের জন্য প্ল্যান করা হচ্ছে, সেটাকে বলে ডিজাইন পিরিয়ড। ডিজাইন পিরিয়ড। আচ্ছা, তাহলে মোট জল কতটা লাগবে তার হিসেবটা কি? সহজ হিসেব হলো মোট জল = মাথাপিছু গড় চাহিদা ইন্টু মোট জনসংখ্যা। মনে রাখতে হবে, চাহিদা মানে শুধু ঘর নয়, কলকারখানা থেকে আগুন নেভানো সবই ধরতে হয়। তার মানে জনসংখ্যা আর মাথাপিছু চাহিদা এই দুটো জানতেই হবে। বেশ, জল পেলাম, কতটা লাগবে সেটাও বুঝলাম, কিন্তু সবথেকে জরুরি হল জলটা কি ব্যবহারের উপযুক্ত, বিশেষ করে পানের জন্য। অবশ্যই, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। জলের গুণমান বা কোয়ালিটি অফ ওয়াটার পরীক্ষা করা। জলটা নিরাপদ কিনা, ব্যবহার করে যাবে কিনা, সেটা নিশ্চিত করতে এই পরীক্ষাগুলো করতেই হয়। অনেকটা খাবার কেনার আগে আমরা যেমন তার উপাদান দেখে নিই। ঠিক তাই। জলের ক্ষেত্রে আমরা মূলত ৩ ধরনের বৈশিষ্ট্য দেখি: ভৌত বা ফিজিক্যাল, রাসায়নিক বা কেমিক্যাল, আর জৈব বা বায়োলজিক্যাল। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনগুলো খুব গুরুত্বপূর্ণ একটু যদি বলেন। অবশ্যই। দেখুন, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে খুব জরুরি হল টার্বিডিটি বা ঘোলাটে ভাব। জল ঘোলা হলে দেখতে তো খারাপ লাগেই, তার ওপর জীবাণুনাশক বা ডিসইনফেক্টেন্ট ঠিকমতো কাজ করতে পারে না। আচ্ছা। কেমিক্যাল প্রপার্টির মধ্যে অনেকগুলো আছে, যেমন ধরুন হার্ডনেস বা খরতা। জল বেশি খর হলে পাইপে ময়লা জমে, সাবান ঠিকমতো কাজ করে না। হ্যাঁ, এটা হয়। তারপর পিএইচ, এটা জলের স্বাদ, পাইপের ক্ষয় আর ট্রিটমেন্ট প্রক্রিয়াকে প্রভাবিত করে। ডিজলভড অক্সিজেন বা ডিও, এটা জলজ প্রাণীর জন্য খুব দরকারি, আর জলের স্বাস্থ্য কেমন সেটাও বোঝায়। আর কিছু উপাদান আছে যেমন ফ্লুরাইড বা আর্সেনিক। এগুলোর পরিমাণ খুব নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়। কম বা বেশি হলেই স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। বুঝলাম। আর বায়োলজিক্যাল? বায়োলজিক্যাল টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোলাই ব্যাকটেরিয়া আছে কিনা দেখা। নাই? হ্যাঁ, এটা জলে মল দ্বারা দূষণের একটা স্পষ্ট সূচক। এর মানে হল জলের রোগ ছড়ানোর মতো জীবাণু থাকতে পারে। তাই পানীয় জলের জন্য কিছু নির্দিষ্ট সরকারি মান আছে, যেমন IS 10500। সেই মানগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। তার মানে জলের গুণমান পরীক্ষাটা ভীষণ জরুরি। 100 বার। মনে রাখার জন্য, জলের গুণ মানে শুধু চোখে দেখা নয়, রাসায়নিক আর জীবাণু পরীক্ষাতেই হয় পরিচয়। তাহলে পুরো জল সরবরাহ ব্যবস্থাটা একটা বেশ জটিল কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া। একদম ঠিক। সংক্ষেপে বললে, প্রথমে একটা নির্ভরযোগ্য উৎস খুঁজে বের করা, তারপর সেখান থেকে জল তোলার জন্য সঠিক জায়গায় ইনটেক তৈরি করা, এরপর কতটা জল লাগবে তার একটা বাস্তবসম্মত হিসেব করা, মানে ডিমান্ড অ্যাসেসমেন্ট, এবং সবশেষে জলের গুণমান পরীক্ষা করে সেটাকে নিরাপদ মানে পৌঁছে দেওয়া। এই প্রত্যেকটা ধাপে কিন্তু একটা সফল জল সরবরাহ ব্যবস্থার জন্য অপরিহার্য। কোনো একটা ধাপ দুর্বল হলে পুরো সিস্টেমটাই ধাক্কা খাবে। আজকের আলোচনা থেকে জলের উৎস, চাহিদা আর গুণমান নিয়ে একটা বেশ পরিষ্কার ধারণা পাওয়া গেল। আর এটা বোঝা গেল যে এই বিষয়গুলো শুধু পরীক্ষার জন্য জানা নয়। একদমই না। ভবিষ্যৎ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই জ্ঞানটা একটা সুস্থ সমাজ আর টেকসই পরিকাঠামো তৈরির জন্য কতটা জরুরি। আমাদের সীমিত জলসম্পদকে কিভাবে বাঁচিয়ে, কিভাবে সকলের কাছে নিরাপদে পৌঁছে দেওয়া যায়, সেই দায়িত্বটা তো আমাদেরই নিতে হবে। প্রযুক্তি হয়তো বদলাবে, জল পরিশোধনের নতুন নতুন উপায়ে আসবে, বা চাহিদা নিয়ন্ত্রণের আরও স্মার্ট ব্যবস্থা হবে, কিন্তু এই যে মূল ভিত্তিগুলো, জনস্বাস্থ্য রক্ষা আর পরিবেশের যত্ন নেওয়া, এগুলো কিন্তু সবসময় একই রকম প্রাসঙ্গিক থাকবে। এই ভাবনাটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।